মাহুদ বাড়ির পিছনে গিয়ে ভেতর থেকে শুনতে পেল তার মায়ের কান্না। তার মা কান্না করে তার বাবাকে বলছে, আজকে কতদিন হয়ে গেল আমার মাহমুদ আমার কাছে নাই। কোথায় আছে, কোথায় গেছে, আর কি আসবে না আমার কাছে? মা বলছে আর কান্না করছে। আমি আর নিজেকে ঠিক রাখতে না পেরে সেখান থেকে চলে আসলাম। বাড়ির চারপাশ দিয়ে ঘুরতে লাগলাম। বাড়িটা অনেক পুরনো হয়ে গেছে, একবারে নির্জন। এখানে কি মানুষ থাকতে পারে? ঠিক তখনই দেখতে পেলাম আমার ছোট্ট বোনকে রাস্তায় খেলা করছে কয়েকটা ছোট্ট পিচ্চির সাথে। অনেক বড় হয়ে গেছে আমার ছোট্ট আপুটা, দেখার মতো লাগছিল। দৌড়ে গিয়ে তাকে কোলে তুলে নিলাম। আমি তাকে বলিনি আমি তার ভাই, তাই সে আমাকে বলল, কে আপনি? আমাকে কলে নিচ্ছেন কেন? আমি কি বলবো, সত্যি বললে তো আমাকে ছাড়বে না। তাই বললাম, এমনি আপু, তোমার নাম কি? নাম জানি, তারপরেও জিজ্ঞেস করলাম। হেসে উত্তরটা দিল, আমার নাম রঞ্জা। হ্যাঁ, আমার বোনের নাম তাসলিমা আক্তার রজা। পরে আশেপাশে মানুষের কাছে জিজ্ঞাসা করে শুনতে পারলাম আমাদের ফ্যামিলির করুণ অবস্থা। এখন ঠিকমতো খেতে পারে না, কামাই রোজগার করতে পারে না। বড় ভাই ব্যবসায় উন্নতি করতে পারছে না, আর অনেক টেনশন আছে। কি আর করব, আমাদের এলাকাটা তো সবাই গরিব। আমাদের এলাকার আশেপাশে কোনো স্কুল নেই, অনেকটাই গরিব গ্রাম বলেই পরিচিত। রাস্তাঘাট ঠিক নেই, কি অবস্থা দেখলে আপনাদের বিশ্বাস হবে না। কি আর করব, সরাসরি তো বাড়িতে যেতে পারবো না। তাই একটু চারদিকটা ভালো করে ঘুরে চলে আসলাম শহরে। ভাগনাকে বললাম, তুই থাক, আমি আসছি, কাউকে বলবি না আমি এসেছি। সেখান থেকে চলে আসলাম হসপিটালে আকাশকে দেখতে। আকাশকে 2-4 দিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে। কালামকে জিজ্ঞেস করলাম, কিরে দোস্ত, তুই কি বাসায় যাবি? বলল না রে, বাসে যেতে পারবো না। সানজিদা ফোন দিয়েছিল। এই যা, ভুলে গেছিলাম। আসলে হয়েছে কি, একটু গ্রামে গেছিলাম রে, কারো কথা মনে ছিল না। আচ্ছা, সঞ্জিদা এখন কোথায় আছে? ওই তো গঙ্গাধর পট্টি। একটা ঠিকানা বলল। পরে কালামকে বললাম, কালাম, তুই বাড়ি চলে যা, আমি তার কাছে যাচ্ছি। তুই টেনশন করিস না, আমি তোকে দরকার হলে ফোন দেব। এখন বাড়িতে যা, বাড়ি থেকে টেনশন করছে তোর জন্য। আর কি টেনশন করবে আমার জন্য? আমি বাড়িতে থাকলেও সই, না থাকলেও সই। বাড়িতে যাব না, আজকে তুই যা সানজিদার কাছে, আমি আকাশের সাথে থাকবো। ওকে, কি আর করার, থাক। সেখান থেকে চলে আসলাম সঞ্জিদার বাসায়। সঞ্জিদা আমাকে দেখেই এসে জড়িয়ে ধরলো। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, আমি তোমাকে অনেক ভালোবাসি মাহবুব, প্লিজ। আমি কি বলবো, আমি যে ওকে বন্ধুর মতো ভালোবাসি, একজন বন্ধু। আমার ভালোবাসা একজন, মিতু। সে ছাড়া আর কাউকে ভাবতে পারি না। এখন ওকে কিভাবে বোঝাই? অনেকক্ষণ ওকে বুঝিয়ে শুনিয়ে বললাম, তুমি চলে যাও, আমি তোমার কাছে আসবো। অনেক মিথ্যা আশ্বাস দেখিয়ে তাকে বিদায় করলাম। জয়নালের সাথে আবার রিটার্ন পাঠিয়ে দিলাম সিলেটে। জয়নালকে বললাম, দোস্ত, ও আমাকে ভালোবেসে ফেলেছে, আমার কিছু করার নেই, আমি কিছু করতে পারবো না রে। তুই তো জানিস আমার ব্যাপার। ঠিক আছে, তো চিন্তা করিস না, আমি সামলে নেব। ওরা দুজন চলে গেল আকাশ কালাম হসপিটালে। এখন আমার একটা কাজ করতে হবে। এই কাজটা হলো, পকেট থেকে ফোনটা বের করতেই দেখি বড় ভাই ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মাহমুদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ। কি করছিস আজকাল? আকাশের কি অবস্থা? কি আর করব, এই তো সবাইকে শোধরাতে শুরু করেছি। সবকিছু ঠিকঠাক করে চলে আসবো। আর হ্যাঁ, আকাশ ভালো আছে। আকাশের কথা লুকিয়ে গেলাম বড় ভাইয়ের কাছে, নয়তো সে এখানে চলে আসতো। বড় ভাইকে বললাম, বড় ভাই, আজকে 2 বছরের উপরে কাজ করছি। তোমার কাছে আমি কিছু চাইনি, কিন্তু আজকের কয়েকটা জিনিস চাইবো, আমাকে দিতে হবে। বড় ভাই বলল, তুই কি চাস শুধু এটা বল, একবার বল, সবকিছু হাজির করে তোর সামনে। আমি বললাম, ঠিক আছে ভাই, সময় হলে বলবো, আজ নয়, 2-4 দিনের ভিতর। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। তাহলে আমার একটা মিটিংয়ে যাচ্ছি। সাবধানে যাবেন ভাই, আল্লাহ হাফেজ। ফোন দিলাম শাকিলকে, তোরা এখানে চলে আয়, তোদের একটা কাজ দেব। এরপর শাকিল সহ সবাই এখানে চলে এলো। তাদেরকে বললাম, সত্যর পথে চলবে, সত্য নিয়মেই চলবে। সত্য নিয়ে মরতে হলে তাও মরো, কিন্তু মিথ্যা কথা বলবে না। তোরাই দেশের ভবিষ্যৎ, তোরাই সবকিছু। আমি কিছু জিনিস দেব, সেগুলো তোদের দিয়ে আসতে হবে সাহায্য হিসাবে, কিন্তু তারা যেন না বুঝতে পারে। ঠিক এইরকম ভাবে দিতে হবে। সবাই একসাথে বলল, ঠিক আছে বস। কালামকে ফোন দিলাম, দোস্ত তুই কোথায়, এখানে চলে আয়। পরে কালাম চলে আসলো। কালামকে সবকিছু বুঝিয়ে দিলাম কি কি করতে হবে। কালামকে বললাম, ওদেরকে নিয়ে যা, ওদের দরকার পড়তে পারে। কালাম শাকিল সহ মোট 8 জন সবটা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে চলে গেল তাদের উদ্দেশ্যে। শাকিল আমাকে ফোন করলো চলে যাওয়ার কিছুক্ষণ পরে। হ্যাঁ শাকিল বল, অফিস থেকে বলল। আকাশ মাহমুদ, আমি তোর জন্য অপেক্ষা করতেছি, চলে আয়।
তুই আমার পার্টনারকে মেরেছিস, আমি তোকে ছাড়বো না রে, আমি তোকে ছাড়বো না। আমি জিজ্ঞেস করলাম, কে তুই? পরিচয়টা দিবি তো? ওপাশ থেকে একজন হাসতে হাসতে বলতে লাগলো, কাম ডাউন মাহমুদ, এত টেনশন নিস না, চলে আয় আমার ঠিকানা মতো। কি আর করার, সেখানে আমার কলিজার বন্ধু আছে কালাম, তাই আমাকে যেতেই হবে। পুরো প্রস্তুতি নিয়ে চলে আসলাম তাদের আড্ডায়। এসেই দেখি আমার সব লোকেদের বেঁধে রেখেছে গলায় রশি দিয়ে। সেখানে যাওয়ার পর আমাদের মেরে অস্ত্র সব নিয়ে নিল, আমাকে আটকে দিল তাদের সাথে। আর একজন আমার সামনে এসে বলতে লাগলো, ঢাকার সিলেটের কিং আজকে আমার হাতে মরবে রে। আজকেই তোর জীবনের শেষ দিন। আজকের পর আকাশ মাহমুদ নামে কাউকে চিনবে না এই বাংলাদেশ। আমার হাতেই তোর মৃত্যু লেখা ছিল রে। আমি লোকটার চেহারা দেখতে পারছি না, অন্ধকার ছিল। আবারও বলতে লাগলো, কিরে, চিনতে পারছিস আমাকে? দেখে কেউ অবাক হচ্ছিস তাই না? আমি শুধু তার কথা শুনেই যাচ্ছি। হঠাৎ করে লাইট জ্বলে উঠলো, আর আমি তাকে দেখেই তো, আর আমি সঙ্গে সঙ্গে হাজার ভোল্টের শক খেলাম। কি করে সম্ভব? এই লোকটা, এটা তো ফারুক ভাইয়ের ডান হাত, মানে পার্টনার, যাকে আমি এর আগে প্রথম দুদিন দেখেছি। কোনোভাবেই কোনো কিছুতে মেলাতে পারছি না। তোর ছোট ভাই কি করে হতে পারে রাজা? ফারুক ভাই কি এগুলো জানে? মাথায় হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ঠিক সেই মুহূর্তেই সেই লোকটা বলে উঠল, দেখলে মাহমুদ, আকাশ মাহমুদ, আমার কত পাওয়ার। তোকে মানিকগঞ্জ জানার এটাই আমার একমাত্র উদ্দেশ্য। যেদিন তুই আমার সামনে আমার ছোট ভাইকে মেরেছিলি, সেদিনকে আমি তোকে মারতে পারতাম, কিন্তু আমি মারিনি। তোর ফ্যামিলি সহ সবাইকে নিঃস্ব করে, তার বন্ধু বান্ধব সবাইকে আজ আটকে তোকে আজ বানিয়ে দিলাম আসামি। হ্যাঁ, আমি বাংলাদেশের সন্ত্রাসের বড় ত্রাস। বাংলাদেশে যত সন্ত্রাস আছে সব আমার আন্ডারে চলে। হ্যাঁ মাহমুদ, তুই যেটা ভাবছিস সেটাই। তোদের লিডার পার্টনার আমি ফারুকের। হ্যাঁ, আমি আলতাফ চৌধুরী। আজকে তোদের সব কটাকে শেষ করব। সামনে সব কটাকে মানে? তোর শত্রুতা তো আমার সাথে, আমাকে মেরে ফেল, তাদের ছেড়ে দে। তুই কি ভাবছিস শুধু তোকেই মারবো? মানে কি বলতে চাচ্ছ? তোরা তো বুঝতে হবে না, একটা কথা শুনে রাখ। আজকে তোর সাথে পুরো তোদের 64 জেলার সব কটা মারা যাবে। তার সঙ্গে মারা যাবে তোদের বস ফারুক খন্দকার। এতক্ষণে বুঝতে পারলাম আমাকে মানিকগঞ্জে আনার কারণটা কি। কারণ মানিকগঞ্জ আমার জন্মস্থান। এখানে এনে তাদের মন মতো চালাতে পারবে আমাকে। এর জন্য ফারুক ভাইকে আবল তাবল বুঝিয়ে আমাকে এই জায়গায় আনা হয়েছে। আমার সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। কি করি এখন? কিরে, কি ভাবছিস? মরার জন্য তৈরি হ। আমার দুই হাত বাঁধা, পা বাঁধা, কি করব? পিছন থেকে আরেকজন বলতে লাগলো, আরে বড় ভাই করেন কি? আস্তে আস্তে দেখি একটু সিলেটের কিংকে। কণ্ঠটা আমার খুব চেনা চেনা মনে হলো। সামনে তাকাতেই আমি তো এবার পুরোই অবাক। একটা কোনো কিছুই মেলাতে পারছি না। কি থেকে কি হয়ে গেল? বেঈমানের বাচ্চা, তোকে আমি বন্ধুত্বের স্থান দিয়েছি, তুই আমাকে এই প্রতিদান দিলি? কি করিনি তোর জন্য আজ পর্যন্ত? তারপরেও এরকম জঘন্য কাজ কিভাবে করলি তুই? আস্তে আস্তে মাহমুদ, কথা কম। আমি তোকে আন্ডারওয়ার্ল্ডে যোগ করেছি, তুই কিনা আমাকে ঠকিয়েছিস। ফারুক ভাইয়ের কাছে তুই হয়েছিস লিডার, আর আমাকে বানিয়েছিস তোর পার্টনার। এগুলো কি মেনে নেওয়া যায়? আমি মানতে পারি নাই মাহমুদ, আমি মানতে পারি নাই। এগুলো বলছে আর হাসতে লাগলো আকাশ। তুই চাইলে আমি তোকে সব কিছু দিয়ে দিতাম, কারণ তোর জন্যই আমি আজ এই পর্যন্ত উন্নতি করতে পেরেছি। তুই চাইলে আমার জীবনটা নিয়ে নিতিস, কিন্তু আমার বন্ধুদের ছেড়ে দে প্লিজ, প্লিজ আমার বন্ধুদের ছেড়ে দে। আলতাফ ভাই, ওই ছেলেদের ছেড়ে দিই, তাদের সাথে তোমার কোনো দোষ মনে নাই। ওদের মেরে কি করব আমরা? আকাশ, তোর যেটা ইচ্ছে। ওই কে আছিস, ওদেরকে ছেড়ে দে। সবাইকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে রাস্তায় ফেলে আয়। কয়েকটা ছেলেপুলে ওদেরকে ইঞ্জেকশন দিয়ে সেখান থেকে নিয়ে চলে গেল। মাহমুদ, তোর মনটা অনেক বড় রে। তুই সবার জন্যই ভাবিস, কিন্তু আমার জন্য একটুও ভাবিস না। আকাশ, হাসালি আমাকে। কিরে মামু, তোর এখনো হাসি পাচ্ছে? তোকে তো এখনই মেরে ফেলবো রে, হেসে নে, আর কোনোদিন হাসতে পারবি না। ঠিকই বলেছিস আলতাফ চৌধুরী, মেরে ফেলবি আমাকে? মেরে ফেল। এখন যদি না আমাকে মারতে পারিস, তাহলে আমার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না। আলতাফ চৌধুরী রেগে আমাকে মারতেই যখনই পিস্তলটা আমার দিকে তাক করলো, ঠিক তখনই আলতাফ চৌধুরীর হাতের মধ্যে দিয়েই একটা বুলেট লাগলো, আর আলতাফ চৌধুরীর পিস্তলটা পড়ে গেল। গুলিটা আর কেউ করেনি, হ্যাঁ আকাশ করেছে। আলতাফ চৌধুরীর অবস্থা তো সেই রকমই দেখাচ্ছে। আলতাফ চৌধুরীর বডিগার্ড আকাশকে হামলা করে বসলো। আকাশও কম যায় না, তার বড় মেশিনটা বের করে একটার পর একটা করে মেরে ফেলছে, আর সুযোগ বুঝে আমাকে খুলে দিল। দুজন শুরু করলাম খেলা। মিনিট পাঁচেক পর সব উদাও। আলতাফ চৌধুরী এক কোনায় গুটিসুটি মেরে বসে রয়েছে। আকাশ তাকে ধরে এনে চেয়ারে বসিয়ে দিল, আর বলতে লাগলো, আলতাফ চৌধুরী, তুই কি ভাবছিস তোর সামান্য কিছু টাকার জন্য আমার বন্ধুত্ব নষ্ট করব? এটা আমার জানের জিগার দোস্ত, আমাকে এই আকাশকে টাকা দিয়ে কেনা যায় না। আলতাফ চৌধুরী, তোর ভাইয়ের একটু বুদ্ধি ছিল, কিন্তু তোর তাও নেই। যেমন ধর, তোর ভাই আমাকে
চিনতো না, না চিনে আমার সাথে পাঙ্গা নিয়েছিল, অতএব শেষমেশ মৃত্যুদণ্ড। আর তুই সব শুনে সব জেনে আমাকে নিয়ে খেলা শুরু করলি। তোর ভিতরে একটু ভয় হলো না? আলতাফ চৌধুরী ভয়ঙ্কর ভাবে একটা হাসি দিল আর আমাকে বলতে লাগলো, তোরা আমাকে কাঁচা খেলোয়াড় ভাবছিস? তোরা অবশ্য জানিস না আমি কি। দেখ তো পিছনের দিকে তাকিয়ে। পিছনে দেখতে পেলাম সানজিদা এবং জয়নাল দুজনকে বেঁধে নিয়ে এখানে এসেছে মাথায় পিস্তল ঠেকিয়ে। এখন কি করব? সবটাই তো প্ল্যান করে এনেছিলাম, এখন তো গন্ডগোল পাকিয়ে দিল। কিরে মাহমুদ, অবাক হচ্ছিস? তোর জন্য সারপ্রাইজ। ওই কে আছিস, ওকে নিয়ে আয়। ওদিকে তাকাতেই আরো অবাক হয়ে গেলাম। মিতুকে কিডন্যাপ করেছে ওরা, আমার জান কি। এবার আর সহ্য করতে পারলাম না। আরে ওই আলতাফ চৌধুরী, এতক্ষণ ঠিক ছিলিস, এখন আর তুই আমার জানকে তুলে এনেছিস। আমার সম্পর্কে তোর কোনো ধারণা নেই। তোকে আজকে আমার হাতেই মরতে হবে, কেউ বাঁচাতে পারবে না। আলতাফ চৌধুরী, আজকে তোর লাস্ট ডেট। তোর দুইটা বন্ধু, তোর কলিজা মিতু, তিনজন আমার কাছে বন্দি। আত্মসমর্পণ করতে প্রস্তুত হ মাহমুদ। সানজিদা চুপ করে দাঁড়িয়ে দেখতে লাগলো এগুলো। কোনো কথা বের হচ্ছে না সানজিদার মুখ দিয়ে। তুমি চিন্তা করো না জান, আমি থাকতে তোমার কিছু হবে না। ঠিক তখনই কয়েকজন গার্ড এসে আমাদের দুজনকে আবার বেঁধে ফেললো। বেঁধে আমাদের দুজনকে ফাঁসির মঞ্চে খাড়া করলো। অন্য কে হলে জিজ্ঞেস করতো না। আমি দেখে আলতাফ চৌধুরী জিজ্ঞাসা করলো, আকাশ মাহমুদ, তোদের লাস্ট ইচ্ছা কি তাই বল। আমাকে মেরে ফেল, কিন্তু ওদেরকে ছেড়ে দেই। হাসালি রে, তোদের সবগুলোকে মারবো, তোদেরকে আর বিশ্বাস হয় না। প্রথমে সানজিদার সামনে বন্দুক তাক করলো এবং সানজিদাকে পাঠিয়ে দিল পরপারে। এরপর জয়নালকে শেষ করলো। আমার চোখের সামনে এগুলো ঘটে গেল। আজকের আমার জন্য দুটো প্রাণ চলে গেল। নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। যখনই আলতাফ চৌধুরী মিতুর দিকে পিস্তল তাক করে, ঠিক তখনই আবার শুরু হয়ে যায় এলোপাতাড়ি গুলি। সামনে তাকিয়ে দেখি আমার বন্ধু কালাম। হ্যাঁ, আমার বন্ধু এসেছে। বন্ধু তাড়াতাড়ি দৌড়ে এসে আমাকে খুলে দিয়ে সঙ্গে আকাশকেও। এবার শুরু হলো যুদ্ধ। 111 জন সব কটাকে এক এক করে মারছি 3 বন্ধু মিলে। শুরু হয়ে গেল রণক্ষেত্র। আস্তে আস্তে সকলকে যখন শেষ করা হলো, আলতাফ চৌধুরী সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে যাচ্ছে। ঠিক তখনই আকাশ তাকে ধরে ফেলে। কই যাচ্ছ বাছা ধন, এবার কই পালাবি? তুই আজকে শেষ, আজকে তোর পালানোর কোনো রাস্তা নাই। এই বলে সরাসরি গুলি করে উড়িয়ে দিল আকাশ আলতাফ চৌধুরীকে। মাহমুদ চল, এখন থেকে আর কোনো মাফিয়া জন্ম নিতে পারবে না মানিকগঞ্জে। সব শেষ, আজকে থেকে মানিকগঞ্জ রাজ করবো আমরা। হিয়া। আর আমি চলে আসলাম আমার জানের কাছে, মিতু। মাহবুব যখন তার ভালোবাসার কাছে যেতে গেল, পিছন থেকে কেউ একজন তার পিঠে গুলি করে বসলো। মাহবুবের আর কিছুই মনে নেই। দীর্ঘ 7 মাস পর মাহবুবের জ্ঞান ফিরল ইন্ডিয়ান মাদ্রাজ একটি হসপিটালে। মাহবুবের যখন জ্ঞান ফিরল, তখন সামনে দেখতে পেল তার বড় ভাই, তার বাবা, মা সবাই দাঁড়িয়ে আছে। মাহবুব এতদিন কমাই ছিল, তার পিছনে অনেক টাকা খরচ হয়েছে। মাহবুবের বাবা সব জায়গা জমি ঘর বাড়ি বিক্রি করে দিয়ে মাহবুবের চিকিৎসা করিয়েছে। মাহবুব কিছুই চিনতে পারছে না, কি থেকে কি হয়েছে। মাহবুবের জ্ঞান ফিরেছে। মাহবুব শুধু বলছে, আকাশ, কালাম কোথায়, কোথায় আমার মিতু? তখন একটা নার্স দৌড়ে ডাক্তার সাহেবকে নিয়ে আসলো। ডাক্তার এসে যখন দেখলো মাহবুব এক্সাইটেড হয়ে যাচ্ছে, তখন মাহবুবের একটা ইনজেকশন পুশ করা হলো ঘুমের। ডাক্তার মাহবুবের বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা আকাশ কালাম কে? আপনার ছেলে তাদেরকে খুঁজছে। মাহমুদের বন্ধু, তাদেরকে খোঁজ পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করা হয়েছে, কাউকে খুঁজে পায়নি। আপনার সন্তানের আজ 7 মাস পর জ্ঞান ফিরেছে। প্লিজ আপনারা তাকে উত্তেজিত করবেন না। কিছু একটা মিথ্যা বলে তাকে কাটিয়ে নেন। ঠিক আছে। ওদিকে আমার মা কান্না করে যাচ্ছে। আমার জন্য ভেঙে পড়েছে পুরো পরিবার। মাহবুবের ঘুম ভাঙলো 4 ঘন্টা পর। মাহবুবের বাবা মা দুজনেই কেবিনের ভিতরে ঢুকলো। বাবা, তুই কেমন আছিস? মা, আমি ভালো আছি। ওরা কোথায়? আমি এখানে কি করে আসলাম? তুই চিন্তা করিস না বাবা, তোর কিচ্ছু হয়নি। আর ওরা সবাই ঠিক আছে, তো চিন্তা করতে হবে না। তোর গান ফিরেছে, আমরা খুশি। এখন তোকে নিয়ে বাংলাদেশে নিয়ে যাব। মানে কি বলছো বাবা? আমরা এখন কোথায়? পিছন থেকে বড় ভাই বলল, এই তোর এত কথা বলতে হবে না, তুই এখনো অসুস্থ। আমরা এখন মাদ্রাজে আছি। ভাইয়া, তুমি কেমন আছো? আর ওরা সবাই কোথায়? আমার ছোট বোন কই? এই স্যুপটা এখন খেয়ে নে চুপচাপ, বেশি কথা বলবি না। সবাই আছে, চিন্তা করিস না, ওরা বাংলাদেশে আছে। এত কথা বলিস না তো মাহমুদ, এটা খেয়ে নে। মা আমাকে স্যুপ খাইয়ে দিল আর বলল, তুই এখন রেস্ট নে, আমরা ডাক্তারের সাথে কথা বলে দেখছি কবে বাংলাদেশে যাওয়া যায়। বাবা বড় ভাই বেরিয়ে গেল কেবিন থেকে। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা, মিতু, আকাশ, কালাম ওরা কোথায়?
প্লিজ বলো না। ওরা সবাই ঠিক আছে, তোর এখন কথা বলতে হবে না। দেশে ফিরলে ওদের সাথে দেখা করে নিস। আচ্ছা বাবা, তুই এখন ঘুমা, তোর উত্তেজিত হওয়া চলবে না। আমি বাহিরে আছি। মা চলে গেল বাহিরে, মাহবুদের কপালে একটা চুমু দিয়ে। মাহবুদ এখন চিন্তায় আছে, কি থেকে কি হয়ে গেল, হঠাৎ করে কি আমাকে গুলি করলো। কোনোটাই কোনো কিছু মেলাতে পারছে না মাহবুদের চিন্তার কোনো শেষ নেই। আচ্ছা, আমার বন্ধু কেমন আছে, আকাশ কালাম কেমন আছে, সবাই কেমন আছে, আমার তো কিছু মাথায় ধরছে না। আমি পুরো পাগলের মতো হয়ে যাচ্ছি। কিছুক্ষণ পর বড় ভাই আসলো আমার কেবিনে। এখন কেমন লাগছে রে ভাই? হ্যাঁ ভাই, এখন ভালো, কিন্তু কি হয়েছে ভাই, এগুলো কি আমার মাথায় ধরছে না। তোর এত চিন্তা করতে হবে না, সব ঠিক হয়ে যাবে। আমরা কালই যাব বাংলাদেশ। তুই এখন ঘুমা, চিন্তা করিস না। এ কথা বলে বড় ভাই বেরিয়ে গেল রুম থেকে। আমি চিন্তিত, আমাকে কেউ কিছু বলছে না। কিছু তো একটা রহস্য আছে, রহস্যটা বের না করতে পারলে আমার মাথা ঠিক থাকবে না। আজকে 7 মাস পর আমি বাংলাদেশে ফিরলাম ইন্ডিয়া থেকে। আমার প্রিয় জন্মভূমি মানিকগঞ্জ, আমার নানুর বাড়ি। আমার বাড়িঘর সব বিক্রি করে দেওয়া হয়েছে আমার চিকিৎসার খরচের জন্য। আমি এখন চুপচাপ থাকি, কারোর সাথে কথা বলি না। সবাই চিন্তিত বাড়ির। আমার মা ফ্যামিলি এতটাই আজ গরিব যা বলার বাইরে, তারা ঠিকমতো খেতেও পায় না। আমার ছোট বোনটা অনেক বড় হয়ে গেছে, সারাদিন মনমরা হয়ে বসে থাকে বাড়িতে। সবাই খুব চুপচাপ, কেউ কারোর সাথে দরকার ছাড়া একটা কথাও বলে না। এইভাবে কেটে গেল আরো 3 মাস। না, মাহবুদের বসে থাকা চলবে না, কিছু একটা করতে হবে। কাউকে খুঁজে পাচ্ছে না আজ, শহরটা বদলে গেছে। না, মাহবুদ ঠিক করলো আজ মানিকগঞ্জ শহরে যাবে, যদি কিছু একটা পেয়ে যায়। আর আগে ঠিক করলো কালামদের বাড়ি যাবে। যেই ভাবা সেই কাজ। মাহবুদ চলে আসলো কালামদের বাড়িতে। কিন্তু এ কি, কালাম তো এখানে থাকে না, বাড়িঘর সব ফাঁকা। কি হলো, এখানে তো ছিল তাদের বাড়ি। যার কাছে জিজ্ঞেস করছে কেউ কিছু বলছে না। এটা কি করে সম্ভব? অনেক ঘোরাঘুরি করে কিছুই খুঁজে পেল না মাহবুদ। অতএব সে চিন্তা করলো এখন মানিকগঞ্জ শহরে যাওয়া যাক। চলে আসলাম মানিকগঞ্জে। শহরের বড় একটা বাড়ি, কয়েকজন ছেলেপুলে একসাথে বসে মাল খাচ্ছে। মাহবুদ তাদের সামনে গিয়ে একজনকে জিজ্ঞেস করলো, জি ভাইয়া, আপনাদের সাথে একটু কথা বলতে পারি? সেখান থেকে একটি ছেলে বলল, কি বলবে বল। ভাই, শাকিল নামে কাউকে চেনেন? ওদের মধ্যে একজন উঠে এসে বলল, এই শাকিলকে কি দরকার, কে তুই? আমি যেই হই না কেন ভাই, প্লিজ একটু বলেন, শাকিলকে পাওয়া যাবে কোথাও? কারণ এখানে একজনই এই রহস্যের সমাধান করতে পারবে, সেটা হচ্ছে শাকিল। শাকিল কিছু একটা জানতে পারে। সেখান থেকে একটা ছেলে বলল, এখানে কোনো শাকিল নামে কেউ থাকে না, তুই যা ভাগ। ভাই প্লিজ বলেন না, আমার খুব দরকার তাকে। অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট করার পর একটি ছেলে বলল, তুই শাকিলের সাথে দেখা করতে চাস? খুব দরকার ছিল। তোর নাম কি? জি ভাই, আমার নাম মামুন। আচ্ছা ঠিক আছে, আয় আমার পিছন পিছন। রনির পিছনে পিছনে হাঁটতে লাগলাম আমি। একটা অজানা রাস্তার মানিকগঞ্জের ভিতরে, কিন্তু চিনতে পারছি না আমি। এই তুই এখানে থাক, আমি বড় ভাইয়ের সাথে দেখা করে আসছি, আমি এসে তোকে নিয়ে যাব। ঠিক আছে যান। রনি চলে গেল ভিতরে। প্রায় 1 ঘন্টা পর আসলো বাইরে, এসে আমাকে বলল, কিরে আয়, চলে আয় ভিতরে। আমি তার পিছনে পিছনে গেলাম। শাকিল ভাই, এই ছেলেটি আপনার সাথে দেখা করতে এসেছে, আপনাকে নাকি খুব দরকার তার। কে এসেছে রে দেখি, তার চাঁদ মুখখানা। আমার দিকে যখন শাকিল তাকালো, শাকিল আর এক মুহূর্তে দেরি না করে সরাসরি চলে আসলো মাহবুদের পায়ে আর বলতে লাগলো, বড় ভাই মাফ করে দেন আমাকে। ভাই অনেক বড় ভুল করে ফেলেছি একটা, জানি ভাই এই ভুলের মাফ নাই, প্লিজ ভাই আমাকে মাফ করে দিয়েন ভাই, আপনি আমাকে যে শাস্তি দেওয়ার দেন। সেখানকার সবাই রীতিমতো অবাক, কে এই ছেলেটি? আরে থাম থাম, কি করছিস কি, সবাই দেখছে তো। প্লিজ ভাই আমাকে মেরে ফেলেন না। সব ঠিক আছে, এখন বলতো কি হয়েছিল সেদিন। ভাই আপনি আগে আসেন, ভাই বসেন। ওই কে আছিস, বড় ভাইয়ের জন্য 1 প্যাকেট বেনসন সিগারেট নিয়ে আয়, সাথে ব্ল্যাক কফি। আসেন আসেন ভাই, প্লিজ এখানে বসেন। ভাই সেদিনকে যা হয়েছিল সব কিছু আপনাকে বলবো, কেননা সেই দিনটার কথা আমি কোনোদিন ভুলবো না। সেদিন আকাশ যখন আলতাফ চৌধুরীকে মেরে বলল, আজ থেকে মানিকগঞ্জের রাজ করব আকাশ মাহমুদ কালাম, ঠিক তার পরক্ষণই মাহমুদ ভাই, সেদিন আকাশ ভাই যখন আলতাফ চৌধুরীকে মেরে ফেলার পর হঠাৎ করে পরপর 2টি গুলি এসে আপনার শরীরে লাগলো এবং আপনি পড়ে গেলেন। এরপর একটি বুলেট গিয়ে লাগলো আকাশের পায়ে। আমি আর থাকতে না পারি ভাই, সেখান থেকে দৌড়ে চলে আসলাম। ভাই আমি এতটুকুই জানি ওই দিনের ঘটনা। তার ঘন্টাখানিক পরে আমি সেখানে গিয়ে দেখি শুধু আপনি একা পড়েছিলেন, আশেপাশে আর কাউকে দেখতে পাইনি।
এরপর আপনাকে ধরে এনে মানিকগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করি। তারপর ভাই অনেক খোঁজাখুঁজির পর আপনার বাড়ির ঠিকানা পাই, আপনার আব্বু আম্মুর সাথে যোগাযোগ করি এবং তারা আপনাকে ইন্ডিয়াতে নিয়ে চলে যাই। ভাই এতটুকুই জানি ভাই, আমার কোনো দোষ নাই, আমি কিছু জানি না। আর প্লিজ মাহমুদ ভাই আমাকে মারবেন না। সবই বুঝলাম, তুই আর কিচ্ছু দেখিসনি তাই তো? না ভাই, আমি কিছু দেখতে পাইনি। আর মানে কে গুলি করেছিল কিছুই বুঝতে পারিসনি? কিরে থামলি কেন বল? আর হ্যাঁ ভাই, মনে পড়েছে ভাই, সেদিন একটা মেয়েলি কণ্ঠ পেয়েছিলাম আর খুব রহস্যজনক একটা হাসি। তারপরে কি তুই তার চেহারা দেখিসনি? আমি এখন কোনো কিছু মেলাতে পারছি না, কি হলো? আর মেয়েটি কে? আর কিছু জানি না ভাই। না ভাই, আমি আর কিছু দেখতে পাইনি, আমি সেখান থেকে দৌড়ে চলে এলাম। যে কিনা আমার প্রাণে মেরে ফেলতে চাই, আর কোনো কিছুই ভাবতে পারছি না। মাহবুদের মাথা প্রচন্ড গরম হয়ে গেছে, যা ইচ্ছা তাই করতে পারে। এক পর্যায়ে মাহবুদ পার্টি হাউসের সবকিছু ভেঙে চুরমার করে দেয়। তারপর মাহবুদের রাগ কন্ট্রোল হয় না। আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এগুলো। পরক্ষণেই মাহবুদ শাকিলকে বলল, এই তোর ফোনটা দে তো, আমি একটা নাম্বারে কল দিই। নাম্বারটা ছিল ফারুক ভাইয়ের। হ্যাঁ ভাই, দেশি এই ধরেন। কারণ এটা ছিল আমার সাথে বড় ভাইয়ের পার্সোনাল নাম্বার, আর কারো কাছে ছিল না। ফারুক ভাইয়ের সাথে কথা বলার পর শাকিলের ফোন দিয়ে বার হয়ে আসলাম। এসব কি হচ্ছে আমার সাথে কিছুই মাথায় আসছে না। না, আমার বসে থাকলে চলবে না, আমার ঢাকা যেতে হবে। তার আগে খুঁজতে হবে মানিকগঞ্জের লিডারকে। শাকিলকে ফোন দেওয়া যাক। তারপর মাহবুদ আর শাকিলকে কল করে নদীর পাড়ে আসতে বলি। শাকিল 10 মিনিটের মধ্যে নদীর পাড়ে এসে হাজির। শাকিল ভাই, আমার একটা উপকার করতে পারবি? হ্যাঁ বড় ভাই বলেন, কি করতে হবে? তোর কাছে অনুরোধ। কি বলছেন ভাই এগুলো? আপনি আমাদের জন্য এত কিছু করেছেন, আমাদের ভালো করেছেন, ভালো মানুষ তৈরি করেছেন, আপনি আমার কাছে অনুরোধ করেছেন? এটা ভাই আমি মানতে পারলাম না। আপনি আদেশ করেন শুধু একবার, কি করতে হবে? আপনার জন্য জীবনটাও দিয়ে দিতে পারবো। ভাই তুই সবই তো জানিস আমার ব্যাপার, এগুলো কি হচ্ছে আমার মাথায় কিচ্ছু আসছে না। তুই বলতো মানিকগঞ্জের লিডার কে? তার সাথে আমার একটু দেখা করতে হবে। ভাই আপনি টেনশন নেবেন না, আপনাকে আগামীকাল দেখা করাবো। আজকে মানিকগঞ্জের লিডার ব্যস্ত আছে একটা সমাবেশে। লিডারের নাম কি? তার নাম ইমতিয়াজ আহমেদ। ঠিক আছে, চল যাই তার সমাবেশে। ভাই এটা কি করে হয়? আমি তাদের সাথে চলি না, তাদের সাথে আমার একটু দুশ্মনী আছে। যাওয়াটা কি ঠিক হবে? শাকিল তুই ভুলে যাচ্ছিস আমি কে, চল। হ্যাঁ ভাই। ইমতিয়াজ ভাইয়ের সভাতে গিয়ে দেখি ইমতিয়াজ ভাই স্টেজে ভাষণ দিচ্ছে। ইমতিয়াজ ভাই সবাইকে চুপ থাকতে বলেন এবং আমাদের স্টেজে যেতে বলেন। আরে আরে, এই রাস্তা দিয়ে বড় ভাইকে যেতে দে। বড় ভাই এখানে বসে কথা বলুন। আপনি তাহলে ইমতিয়াজ ভাই? হ্যাঁ ভাই, আমি ইমতিয়াজ আহমেদ। তুমি কে ভাই? জি ভাই, আমি মাহবুদ। তোমাকে চিনতে পারলাম না ভাইয়া, এখানে কি দরকার আমার কাছে? ইমতিয়াজ ভাই এনাকে চিনেন নাই? ইনি হচ্ছে আকাশ মাহমুদ। কেন আকাশ মাহমুদ? আমি কোনো আকাশ মাহমুদকে চিনি না। আপনি চিনতে পারলাম না? বড় ভাই এ হচ্ছে আকাশ মাহমুদ, ঢাকা শহরের মাফিয়া, সিলেটের কিং। কি বলছো তুমি এগুলো? শাকিল ইনি সেই ব্যক্তি যে কিনা মাদকের বিরুদ্ধে লড়ে, এই সেই আকাশ মাহমুদ? হ্যাঁ ভাই, সেই আকাশ মাহমুদ। এতদিন কোমায় ছিল, 4 মাস যাবৎ ছুটি পেয়েছে কোমাই থেকে। ভাই আমি চিনতে পারিনি, আপনাকে প্লিজ মাফ করে দিয়েন আমাকে। হ্যাঁ ইমতিয়াজ ভাই, যে কারণে আপনার কাছে এসেছি। বলুন ভাই, আপনার জন্য আমি কি করতে পারি? প্রথমে আপনাদের মিটিংটা শেষ করেন, তারপর বলি। জি ভাই, এখন বলুন আপনার জন্য কি করতে পারি আমি। আপনি যেহেতু মানিকগঞ্জের একজন বড় নেতা, আপনার কাছে কিছু তথ্য জানার আছে আমার। জি ভাই বলেন, কি রকম তথ্য? আজ থেকে প্রায় 1 বছর আগে সবাই জেনেছিল আকাশ মাহমুদ মারা গেছে। জি ভাই, আমিও শুনছিলাম, কিন্তু আমি তখন মানিকগঞ্জের বাইরে ছিলাম। তাহলে আপনি এও জানেন তাদেরকে কে খুন করেছিল? আই এম সরি ভাই, আমি কিছুই জানি না, কিন্তু আমার এক বন্ধু ঢাকার বড় একজন মাফিয়ার সাথে থাকে, সে হয়তো কিছু জানতে পারবে। আচ্ছা, আপনি তাহলে তাকে আসতে বলেন, এখানে আমি কথা বলবো, আর আমার পরিচয়টা দেবেন না। আজ আমি আসি। ইমতিয়াজ ভাইয়ের কাছ থেকে মাহবুদ শাকিল বিদায় নিয়ে পা বাড়ালো। ঠিক তখনই সামনে রাস্তা আটকালো মাহবুদের বড় ভাই রুবেল। হ্যাঁ, মাহবুদের বড় ভাইয়ের নাম রুবেল। শাকিল একটু থাম, আমার বড় ভাই। কে আমার এই ছোট ভাই? আজ এত করে তার পায়ের নিচে মানিকগঞ্জের লিডার ইমতিয়াজ ভাই পড়ে গেছে। এই মাহমুদ, এখানে তুই কি করিস? না ভাইয়া, কিছু না, তোমাকে পরে বলবো। তুমি এখন বাসায় যাও, একটু কাজ আছে, আমি পরে আসছি।
আমার ছোট ভাই কি না মানিকগঞ্জের সবচেয়ে বড় মাফিয়া? কি রে, তোকে কি জিজ্ঞেস করছি, তুই কি সত্যি সত্যি করে বলবি? আমার কিন্তু মাথায় কিছু ঢুকতেছে না। ভাইয়া এখানে বলা যাবে না, একটু সামনে চলো। একটা কথাও বলবি না, আমি যা বলবো সত্যি সত্যি উত্তর দিবি, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। ভাইয়া প্লিজ আমার সম্পর্কে বাড়িতে কাউকে কিছু বলো না, মা বাবা শুনলে অনেক কষ্ট পাবে। ভাইয়া সব তো বললাম, এখন আমাকে যেতে দাও, আমাকে এক জায়গায় যেতে হবে। কই যাবি এখন আমাকে বল। আমার এখন মিঠুদের বাড়ি যেতে হবে, সেখানে না গেলে কিছু রহস্য খুঁজে পাবো না। হ্যাঁ রে ভাই, কিন্তু তোকে একটা কথা বলে রাখি, এগুলোর মধ্যে না জড়ানোই ভালো এখন। হ্যাঁ ভাই, সব কিছু ছেড়ে দেব, কিন্তু রহস্য সমাধান করতে হবে, তা না হলে যে আমি অপরাধী হয়ে থাকবো। তুই এখনো সুস্থ হসনি পুরোপুরি, এভাবে তুই চলতে থাকলে তুই বেশি দিন বাঁচতে পারবি না। আচ্ছা ভাই, তুমি এখানে থাকো, আমি এখনো সদর হসপিটাল থেকে লিস্ট বের করে নিয়ে আসছি। কিন্তু তুই তো এখন অসুস্থ, এখন কিভাবে করবি এত কাজ? দেখি কি করা যায়, তুমি এখন বাসায় যাও, বাসায় সবাই চিন্তা করবে। আর হ্যাঁ, কাউকে কিছু বলবে না, আমাকে কথা দাও। এখন চিন্তা করতে লাগলাম, যা মনে হোক যেভাবেই হোক ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে। হসপিটালে গিয়ে সবকিছু ঘাটাঘাটি করে আকাশের কোনো খোঁজ পেলাম না। তার মানে আকাশ এখনো বেঁচে আছে। তাহলে কালাম কই, সে গেল কোথায়? আর সেখানে যেখানে আমাকে গুলি করা হয়েছিল সেখানে শুধু আমার লাশ পেল। শাকিল, আর কারো তো লাশ পাওয়া যায়নি। শাকিল, তুই এখন বাসায় চলে যা, দরকার হলে আমি ফোন দেব, তোর গাড়িটা আমি এক জায়গায় নিয়ে যাব। আচ্ছা আমি তাহলে যাই রে, ভালো থাকিস। কি থেকে কি হয়ে গেল আমার ছেলেটার? কি রে, তুই কোথায় গিয়েছিলি? এই 2 দিন আমাকে কিছুই বলিস নাই। আরে মা, আমি কোথাও যাইনি, তুমি কান্না করছো কেন? জানিস কত টেনশন করি তোর জন্য। তুমি কান্না করো না তো, আমার পিচ্ছি বোনটা কই? দেখি পিছনে তাকিয়ে দেখি আমার ছোট্ট বোনটা মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে। আমি সামনে যেতেই, তোমার সাথে কথা নেই, তোমার সাথে আরি। আরে আমার ছোট বোনটি, আমার উপর রাগ করে আছো? আর চিন্তা করতে হবে না, আমি এসে গেছি। এখন বলো কি খাবে, চকলেট না আইসক্রিম? আমার চকলেট কই দাও, তাহলে কথা বলবো, না দিলে কথা বলবো না। ছোট বোনটির কোলে করে নিয়ে একটি দোকানে গিয়ে কয়েকটি চকলেট কিনে দিলাম। বোন এবার খুশি তো? এখন বাবা মাকে সামলাই কিভাবে? বাবা মা তো আমার উপর সেই রকম রেগে আছে। তারপর আস্তে আস্তে বাবার সামনে গিয়ে বললাম, বাবা আমি একটু কাজে গিয়েছিলাম, প্লিজ রাগ করো না। তুই এমন করছিস কেন? জানিস তোকে কতদিন পর খুঁজে পেয়েছি, তোকে কত খুঁজেছি, কতদিন তোর জন্য কান্না করেছি, তোর মা কতদিন না খেয়ে থেকেছে। তুই কিভাবে পারিস যে আমাদের সবাইকে কষ্ট দিতে? বাবা আর কোনো কথা না বলে আমাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, বাবা আর কোথাও যাব না, আজ থেকে তোমাদের কাছেই থাকবো, তোমাদের চিন্তা করতে হবে না। আচ্ছা ঠিক আছে, আর কান্নাকাটি করতে হবে না, এখন যাও আর কিছু খেয়ে নাও। আর হ্যাঁ, বাইকটা কার? জি আব্বু, এটা আমার একটা বন্ধুর। আচ্ছা বাবা তুমি খেয়েছো? না খেয়ে থাকলে আসো, একসাথে খাবো সকলে মিলে। এরপর আমরা সকলে মিলে মানে মা বাবা ভাই বোন নানা নানি সকলে মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। এরপর আমি একটু বড় ভাইয়ের ফোনটা নিয়ে আমার ফেসবুক আইডিতে লগ ইন করলাম। প্রায় 2000-এর উপর SMS, হাজার হাজার ফ্রেন্ড রিকোয়েস্ট এবং অনেক নোটিফিকেশন জমা হয়ে পড়েছে। একটা আইডি থেকে প্রতিদিন একটা করে SMS আসে, সেটার ভিতরে ঢুকলাম। ঢুকেই তো আমি অনেকটাই অবাক হলাম। এটা তো মিতু, সে অনেক রকমের SMS করেছে। আমি কেমন আছি, কি করছি, কোন জায়গায় আছি অনেক SMS। প্রায় 23 বছর পর আইডিতে লগ ইন করলাম, দেখলাম তখন অনলাইনেই নেই সে। কিছুক্ষণ প্রোফাইলটা চেক করে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো রাত 9টার দিকে। সিগারেটের নেশা লেগেছে, যাই দোকানে গিয়ে একটা সিগারেট খেয়ে আসি। একটা চায়ের দোকানে গেলাম, মামা 1 কাপ কফি দিন তো, আর একটা স্টার সিগারেট। হ্যাঁ আমি কম দামি সিগারেট খাই। এরপর মামা দিয়ে গেল, আমি কফি খাচ্ছি এবং সিগারেট টানছি। হঠাৎ করে চোখ গেল টিভির পর্দায়। সিলেট সিটিতে বোমা বিস্ফোরণে 33 জন নিহত এবং আরো শতাধিক লোক আহত হয়েছে। এগুলো নাকি জঙ্গি হামলা। টিভির পর্দায় বড় বড় করে ব্রেকিং নিউজে দেখাচ্ছে যে সিলেটে সবকিছু সুষ্ঠু শান্তভাবে চলছিল, সেখানে আজ এগুলো হতে দেখে মনটা চাচ্ছে এখনো ফিরে যায় সিলেটে। কিন্তু কি আর করার, আমাকে যে প্রথমে রহস্য সমাধান করতে হবে। তারপর সেখান থেকে একটা প্যাকেট সিগারেট কিনে বাসায় ফিরে আসলাম। বাসায় ফিরে এসে দেখলাম সবাই আমার জন্য ওয়েট করছে, রাতে খাবার খাবে সবাই একসাথে। তোকে কতবার বলবো তুই একা কোথাও যাস না, এখনো পুরোপুরি সুস্থ হসনি। এভাবে চলতে থাকলে তুই বেশি দিন বাঁচতে পারবি না। তারপর সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো সকাল 9টা বাজে। শাকিল আমাকে ফোন দিচ্ছে,
রিংটোনের শব্দে ঘুমটা ভেঙে গেল। দূর, মুডটাই নষ্ট হয়ে গেছে। তারপর ঘুম জড়িত কণ্ঠে শাকিলকে বললাম, কি হয়েছে? ভাই কই আসেন? একটু মানিকগঞ্জ শহরে আসেন তো, আপনার সাথে একটু পার্সোনাল কথা আছে। আমি বললাম, আচ্ছা আসছি, 1 ঘন্টা ওয়েট কর। এলাম। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে রওনা দিলাম মানিকগঞ্জের উদ্দেশ্যে। শহরে গিয়ে শাকিলকে ফোন দিলাম। ভাইয়া আমি নদীর পাড়ে আছি, আপনি তাড়াতাড়ি আসেন। আমি তাড়াতাড়ি বাইক স্টার্ট করে চলে আসলাম নদীর পাড়ে। কিরে শাকিল, কিসের জন্য এত আয়োজন? আসতে বললি, কি হয়েছে? ভাই আপনার কাছে অনেক কথা লুকিয়েছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আর আপনাকে সত্য কথা বলবো আমি। ভাই আপনাকে সেদিন যা বলেছি সবকিছু মিথ্যা, সবকিছুই বানানো। এসব কি বলছিস তুই? সবকিছু খুলে বল আমাকে। হ্যাঁ ভাই, আজ আপনাকে সবকিছুই সত্য বলবো। সেদিনকে আপনাকে যখন কিছু বলার আগেই পিছন থেকে কেউ একজন শাকিলের পিঠে গুলি করে বসে। আমি পিছন থেকে রিভলভারটা বের করে সামনের দিকে তাকাতেই আর কেউ নেই। শাকিলের শরীর থেকে অনেক রক্ত পড়ছে। শাকিল অজ্ঞান হয়ে যায়। এরপর সেখান থেকে একটি অটো করে নিয়ে আসলাম মানিকগঞ্জ সদর হসপিটালে। প্রথম ডাক্তাররা মানা করতে চাইলেও মাথায় পিস্তল ঠেকিয়ে বললাম, এখন ওর চিকিৎসা করো, তা না হলে এখানে কুরুক্ষেত্র হয়ে যাবে। ডাক্তার আমার কথা শুনে ভয় পেয়ে শাকিলকে অপারেশন থিয়েটারে নিয়ে বুলেট বের করলো। ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হলেই আমি জিজ্ঞেস করলাম, ডাক্তার শাকিলের অবস্থা কীরকম? খুব একটা ভালো না, আশঙ্কাজনক। 72 ঘন্টার আগে জ্ঞান না ফিরলে কিছুই বলা যাবে না। আচ্ছা ডাক্তার, আপনি চেষ্টা করেন। আপনাদের যা যা দরকার আমি সব কিছু দেব, কিন্তু শাকিলকে সুস্থ চাই যে কোনো মূল্যে। কারণ সে না বাঁচলে আমি এগুলোর সমাধান কোনোদিনও করতে পারবো না। প্লিজ ডাক্তার, প্লিজ। আপনি এত উত্তেজিত হবেন না, প্লিজ শান্ত হন। আমাদের আর কিছুই করার নেই, জ্ঞান না ফেরা পর্যন্ত কিছুই বলতে পারবো না। ডাক্তার এরকম কথা বলে চলে গেল। আর আমি সেখানে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, কে হতে পারে? কে আমার পিছনে এত বড় শত্রু হয়ে দাঁড়িয়ে আছে? না, আমি আর ভাবতে পারছি না, মাথা আমার নষ্ট হয়ে যাচ্ছে। শাকিলের ছেলেপুলেদের ফোন করে হসপিটাল আসতে বললাম, আর তাদের বললাম, তোরা এখানে পাহারা দে, আমি আসছি। ওকে বড় ভাই, চিন্তা করবেন না, আছি আমরা শাকিলের সাথে। কারণ শাকিল আমাদের বন্ধু, তার কিছু হতে দেব না আমরা বেঁচে থাকতে। ঠিক আছে, বন্ধু তো বন্ধুর জন্য। তোরা থাক, আমি আসছি। হসপিটাল থেকে বেরিয়ে নিচে একটা রেস্টুরেন্টে 1 কাপ কফি খেতে হবে, না খেলে মাথা ঠিক থাকবে না। যখনই কফিতে এক চুমুক দেব, আবারও একই ঘটনা। টিভির পর্দায় এবার ঢাকার রানীগঞ্জে বোমা বিস্ফোরণে 100 জনের উপর নিহত আর অনেকজন আহত। মাথা কাজ করছে না, কি হচ্ছে এগুলো? আবার কে শুরু করলো এই কাজগুলো? আমার আবার ফিরে আসতে হবে এগুলোর মধ্যে? কি শুরু হয়ে গেল আমার প্রাণের বাংলাদেশে? কত সুন্দর ছিল এই দেশে, কি থেকে কি হয়ে গেল? না, এভাবে বসে থাকলে চলবে না। আমার আবার ফিরে আসতে হবে মাফিয়া জগতে। বাংলাদেশে সন্ত্রাসী ভরে গেছে, বেড়ে গেছে নারী নির্যাতন সহ শিশু হত্যা, সবকিছু। এখন আমরা যত যুবকরা যদি বসে থাকি তাহলে দেশটা একদিন শেষ হয়ে যাবে। 80% মুসলিম কান্ট্রির বাংলাদেশ, সেখানে যদি এত মারামারি কাটাকাটি হয় তাহলে কেমন হবে? রুখে দাঁড়াতে হবে আমাদের সবাইকে। আমি এগুলো ভাবতে লাগলাম। হঠাৎ করে পকেটে থাকা ফোনটা ক্রিং ক্রিং করে বেজে উঠলো। ফোনটা বের করে দেখি রনি ফোন করেছে হসপিটাল থেকে। হ্যাঁ রনি, বল, কোনো সমস্যা? বড় ভাই, হসপিটালে পুলিশ এসেছে। তোরা চিন্তা করিস না, আমি আসছি। আমি আর কোনো কথা না ভেবে ইমতিয়াজ ভাইকে কল দিই। ইমতিয়াজ ভাই, 5 মিনিটের মধ্যে মানিকগঞ্জে সদর হসপিটালে আসতে বলি। আমার কথা মতো চলে আসলো ইমতিয়াজ ভাই। এক পুলিশ অফিসার সামনে এসে সালাম দিল ইমতিয়াজকে। ওয়ালাইকুম আসসালাম, আপনি এখন যেতে পারেন। অফিসার আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল, কারণ অফিসার ভালো করেই চেনে মানিকগঞ্জের বর্তমান ক্ষমতাসীন লিডার ইমতিয়াজ আহমেদ। এরপর আমি ইমতিয়াজকে নিয়ে হাসপাতাল থেকে চলে গেলাম নদীর পাড়ে। ইমতিয়াজের সব বডিগার্ডকে হসপিটালে রেখে আসলাম। ইমতিয়াজকে সব কথা খুলে বললাম আমি। ইমতিয়াজ ভাই, আপনি তো দেখেছেন বাংলাদেশের কি পরিস্থিতি বর্তমানে। সিলেটে, আজ ঢাকা রানীগঞ্জে, সবকিছু মিলে এই পুরোটাই একটা জঙ্গি সংগঠন। আমাদের তো কিছু একটা করতে হবে, তাই না? জি ভাই, ঠিক বলছেন, আমাদের তো কিছু একটা করতে হবে, তা না হলে যে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। ভাই, আপনার কাছে একটা চাওয়া, আমার সাথে থাকবেন সব সময়? অবশ্যই ভাই, আপনার মতো মানুষ হয় না। আপনি বাংলাদেশের জন্য কত কিছু করেছেন, আপনার পেছনে আমি থাকতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। আপনি শুধু একবার বলবেন আমার এই জিনিসটা দরকার, আমি সব সময় হাজির হব সেই জিনিসটা নিয়ে। ধন্যবাদ ভাই, এরকম হলেই চলবে। তারপর দুজনে আরো অনেক কথা বলে চলে আসলাম ইমতিয়াজকে বিদায় দিয়ে।
মাহবুদ আবার একটা রেস্টুরেন্টে গিয়ে 1 কাপ কফি খেতে লাগলো। কফির কাপে চুমুক দিতেই মাথায় একটা চক্কর দিয়ে পড়ে যায় টেবিলের উপর। আর কোনো কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে আবিষ্কার করলাম হসপিটালের বেডে। তাকিয়ে দেখি বড় ভাই আমার পাশে দাঁড়িয়ে আছে। ভাইয়া, আমি এখানে আসলাম কিভাবে? কি হয়েছে? তোকে কতবার বলবো তুই একা কোথাও যাস না, এখনো পুরোপুরি সুস্থ হসনি। এভাবে চলতে থাকলে তুই বেশি দিন বাঁচতে পারবি না। ভাই, আমার যে কিছু করার নেই। আমার বন্ধুদের আমি ফিরে পেতে চাই। আমার এই রহস্য সমাধান করতেই হবে। এই রহস্যটা সমাধান না করতে পারলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না কোনোদিন। কিন্তু তুই তো এখন অসুস্থ, এখন কিভাবে করবি এত কাজ? ভাইয়া, তুমি ঠিক থাকবে। তুমি বাসায় চলে যাও। আমাকে নিয়ে টেনশন করো না। ওকে ধরে নিয়ে আমাদের সেই গোডাউনে যা, আমি আসছি। আমি মরে গেলেও কিচ্ছু জানতে পারবি না, আমার মুখ থেকে কোনো কথাই বের করতে পারবি না মাহমুদ। তোকে যদি আমি না মারতে পারি অন্যজন তোকে ছাড়বে না। আরে থামো, কি বলছো তুমি? আমি তোমাকে মারবো কেন? বাঁচা মরা সেটা নির্ভর করে আল্লাহর উপরে। আমি মারার কি? তোমার কাছে থেকে ইনফরমেশন বের করতে আমার 2 মিনিট সময় লাগবে। তোকে বেশি জোর করব না। প্রথমে বল, নাম কি তোর? নাম জেনে কি করবি? মেরে ফেল আমাকে, তারপরও তোর ইচ্ছা আমার নামটা বলি। আমি ইয়াসিন। ভাই, তোর কাছ থেকে কোনো ইনফরমেশন আমি নেব না, তুই নিশ্চিন্তে থাক। মাহমুদ, আর জিজ্ঞেস করে লাভ নাই, আমাকে মেরে ফেল। আমি বাঁচতে চাই না, কিন্তু আমার কাছ থেকে কিচ্ছু বের করতে পারবি না, আর কিচ্ছু বলবো না। শুধু একটা প্রশ্নের উত্তর দে, তুই কি মুসলিম? হ্যাঁ, আমি মুসলিম। তুই মুসলিম হতে পারিস না। তুই মুসলিম হলে কিভাবে পারতিস এরকম একটা জঘন্যতম কাজ করতে? তোর গায়ে শক্তি আছে, তুই একটা ভালো কাজে লাগা। শুধু শুধু এগুলোর মধ্যে আসছিস কেন? তোকে আমি কিছু বলবো না, তুই চলে যা। ওই কে আসছে, ওকে ছেড়ে দে। এরপর রনি গিয়ে ছেলেটাকে ছেড়ে দিল। ভাই, আপনি আমাকে মারবেন না। আপনি আমাকে ছেড়ে দিলেন, আর আপনাকে কিনা আমি মারতে এসেছিলাম? যা, আমি তোকে ছেড়ে দিলাম। এখন তুই যার কাছে যাবি সে তোকে মেরে ফেলবে, কারণ তোর উপর এখন কেউ বিশ্বাস করবে না। সবাই ভাববে তুই আমাকে সবকিছু বলে দিয়েছিস। ভাই, ছোট কাল থেকে লাথি উষ্টা খেয়ে বড় হয়েছি সবার। ভাই, আমি আজ থেকে পাপ কাজ করা ছেড়ে দেব, আপনাকে সবকিছু বলবো আমি। ভাই, আপনার নামে অনেক ভালো কথা শুনেছি, কিন্তু আমি ভেবেছি ওরা সবাই মিথ্যা কথা বলছে। কিন্তু ভাই, আজ তার প্রমাণ পেলাম আমি আপনি কি রকম মানুষ। ভাইয়া, প্লিজ আপনার সাথে আমাকে রাখেন। ঠিক আছে, এখন বলতো কে পাঠিয়েছিল তোকে? যে বড় ভাই আমাকে পাঠিয়েছিল জয়নাল, আপনাকে মারার জন্য 1 কোটি টাকা দেওয়া হয়েছে আমাকে। কি বলছিস? তোকে জয়নাল পাঠিয়েছি? কিন্তু জয়নাল তো অনেক আগেই মারা গিয়েছে। ভাই, সিলেটের জয়নালের কথা বলছি, কমিশনারের ছেলে। এটা কি করে সম্ভব? জয়নাল বেঁচে আছে, আমাকে মারতে চাই কেন? কি করেছি আমি তার? ইমতিয়াজ ভাই, আমার কিছু টাকার দরকার। ভাই, আপনি এভাবে বলছেন কেন? কত টাকা লাগবে শুধু একবার বলেন। ইমতিয়াজ ভাই, আমাকে 1 কোটি টাকা দিন। একটু কাজ আছে, এমার্জেন্সি। আমি বাড়ি থেকে বিদায় নিয়ে বড় ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম সিলেটে। ভাই, কেমন আছেন? ভাই, আপনি এতদিন ছিলেন কোথায়? আপনি ঠিক আছেন তো? সবাই বলছে আপনি মারা গেছেন। আমি ভালো আছি, তোমাকে চিনলাম না। আমাকে ভুলে গেছেন ভাই? আমি সানজিদার বান্ধবী রাইসা। ও আচ্ছা, এখন মনে পড়েছে। কেমন আছো তুমি? হ্যাঁ ভাই, ভালো। আচ্ছা, আসেন ক্যান্টিনে গিয়ে বসি। ভাই, কেমন আছেন? ইনশাল্লাহ ভাই, অনেকটাই ভালো। কফি খেতে আসলাম একটু। ওই কে আছিস? একটা ব্ল্যাক কফি আর 1 প্যাকেট সিগারেট নিয়ে আয় তাড়াতাড়ি। তো রাইসা, এখন বলো কি করছো আজকাল? এই তো ভাইয়া, পড়াশোনা চালিয়ে যাচ্ছি। কিন্তু ভাইয়া। কিন্তু কি রাইসা, বলো। ভাইয়া, সঞ্জিদা তো আর কলেজেই আসে না, আমার সাথেও কথা বলে না খুব একটা। সঞ্জিদা এখনো বেঁচে আছে? তার মানে ওরা দুজনে একজনও মারা যায়নি। যখনই কফিতে চুমুক দিতে গেলাম হঠাৎ গুলির শব্দ। পুরো ক্যাম্পাস গোলমাল বেঁধে গেল। দূর, মোড়টাই গেল নষ্ট হয়ে। পুরো ক্যাম্পাসের পোলাপানরা দৌড়াদৌড়ি করছে। হঠাৎ একটা ছেলে এসে আমাদের সামনে পড়ে গেল। রনি তাকে উঠিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তখন সেই ছেলেটি বলল, আকাশ মাহমুদের দল আর জয়নালের দল ঝগড়া লেগেছে। মানে কি বলছো তুমি? হ্যাঁ ভাই, আমি যা বলছি সব সত্যি। 2 দলের মাঝে মাঝে ঝগড়া লাগে, কিন্তু আজকে তো বুলেট চলছে, বোমা চলছে। আমি অবাকের উপর অবাক হচ্ছি। আমি নেই এখানে, আমার দল কে চালাচ্ছে? তার মানে কি আকাশ এখানে বেঁচে আছে? আর জয়নাল এখানে কি করছে? জয়নাল তো আমার বন্ধু, সে আমাদের বিরুদ্ধে কেন এরকম প্ল্যান করেছে? কিছু বুঝতে পারছি না। আমি একবার অবাকের শেষ প্রান্তে। তুমি যা বলছো সত্যি তো? হ্যাঁ ভাইয়া, তার মানে আপনার বন্ধু এখনো বেঁচে আছে? সে আপনার দল চালাচ্ছে? আরে আপু,
আমি তো কিছুই জানি না কি হচ্ছে। আমি নেই এখানে, আমি কি করে বলবো এগুলো কি হচ্ছে? এখন ভাই আপনি সেখানে গিয়ে ঝগড়াটা থামান প্লিজ। আমি বন্ধ করব কিভাবে? রনি যাও তো, দেখো আকাশের কোনো ছেলেকে ধরে নিয়ে আসো, এখানে বলো মাহবুব ভাই ডাকছে। তুমি কি আকাশ মাহমুদের দলের একজন? হ্যাঁ, ওই তুই কে? আমাকে এখানে কেন ধরে এনেছিস? তুই জানিস আমি কার লোক? তুই এখানে কি করছিস? যা এখান থেকে। ভাই তুমি আসো তো, মাহমুদ ভাই ডাকছে। কোন মাহমুদ? আমি কোনো মাহমুদকে চিনি না। ছেলেটি কোনো মাহবুব টাবুদ নামে কাউকে চেনে না। এই তুই জানোস না কার সাথে কি ব্যবহারে কথা বলছিস? আরে এটা সেই আকাশ মাহমুদ, তোদের বস। কি বলছো? আমি আকাশ মাহমুদকে দেখছি। সে তো ইনি নয়, সে অন্য কেউ। আচ্ছা যাই হোক, আকাশ মাহমুদের নাম্বার দে, কথা বাদ দে। সবার কাছে নাম্বার দিতে মানা করছে, আমাকে দেবে না নাম্বার? ছেলেটি বলল তার বন্ধুর কাছে আছে। আচ্ছা তোর বন্ধুকে ফোন দে। তোমরা এনাকে চিনবে না, বলো আকাশ মাহমুদ কোথায়, তার সাথে কথা আছে। কেন আকাশ মাহমুদকে কেন দরকার? কি হয়েছে আমার সাথে বল। আমার সাথে কথা বললে আকাশ মাহমুদের সাথে কথা বলা হবে। রনি এসব কথা বাদ দিয়ে ওর মাথায় পিস্তল ঠেকিয়ে ধর। ভালোই ভালোই বলছি, কোথায় আকাশ, কোথায় আছে? বলছি ভাই, প্লিজ ফোন কর আকাশকে। আচ্ছা এক্ষুনি করছি। ক্রিং ক্রিং ক্রিং। হ্যালো, আসসালামু আলাইকুম বড় ভাই, আপনার? আচ্ছা সমস্যা নেই, তোদের ক্লাব কোথায়, চল যাই। ওদের মধ্যে থেকে একটা ছেলে এসে আমাকে মোবাইলটা দিয়ে গেল। হ্যালো। কে আপনি? আর আমার নাম? জি আমি মাহবুব। কেমন আছিস আকাশ? আমার বিশ্বাসই হচ্ছে না। তুই কোথায় আছিস? আমি এক্ষুনি আসছি। বন্ধু তুই বেঁচে আছিস? আমার বিশ্বাস হচ্ছে না। কি করে? তুই এতদিন ছিলি কোথায়? তোকে কত খুঁজেছি জানিস? আমার বিশ্বাস ছিল সব সময় তুই ফিরে আসবি, এর জন্য আমি রোজ তোর ফোনের অপেক্ষা করতাম। আয় ক্লাবে। আরে পাগলা কান্না বন্ধ কর, আমি এসে গেছি তো। আচ্ছা দোস্ত বল তো, সেদিন কি হয়েছিল? কে আমাকে মারতে চায়? এসব কিছুর পিছনে ছিল কমিশনার এবং তার ছেলে জয়নাল। কি বলছিস তুই এগুলো? কমিশনার সাহেব এগুলোর মধ্যে? আর জয়নাল তো আমার বন্ধু, ও এমন করলো কেন? সেদিনকে যখন আলতাফ চৌধুরী মেরে ফেলার পর মিতুকে গুলি করতে গিয়ে সঞ্জিতা তোকে গুলি করে ফেলে। সঞ্জিতার জয়নালের প্ল্যান ছিল আমাকে মিতুকে সবাইকে মেরে ফেলে তোকে নিয়ে বাঁচতে চেয়েছিল সঞ্জিতা, কিন্তু মিতুকে মারতে গিয়ে তোকে গুলি করে বসলো, এরপর আমার পায়ে গুলি করে। ঠিক সময় মতো যদি ফারুক ভাই না আসতো আমিও বাঁচতাম না। এরপর সেখান থেকে আমরা সবাই পালিয়ে আসি। 2 ঘন্টা পর সেখানে গিয়ে কাউকে খুঁজে পাই নাই, তো কেউ নাই, মৃত্যুকেও নাই, শুধু দেখতে পেলাম রক্ত। এরপর থেকে শুরু করলাম আমরা 3 জন, ফারুক ভাই, আমি, কালাম। তুই তো জানিস আমার কেউ নাই। কালাম আমাকে বলল তোর বাড়ি নাকি মানিকগঞ্জ, আমাদের ওখানে। পর তোদের বাড়িতে খোঁজ নিয়েও কোনো লাভ হলো না, কেউ কিছু বলতে পারলো না। দেখলাম তোদের বাড়িতে তালা লাগানো, কেউ নাই। এরপর আমরা চলে আসলাম ঢাকায় এসে নতুন করে শুরু করলাম তোকেই ছাড়া। সবই তো বুঝলাম, কিন্তু জয়নাল আমার বন্ধু হয়ে আমার পিছনে লাগলো, তার কি ক্ষতি করেছি কিছু জানিস? না রে বন্ধু, অনেক খবর লাগানোর চেষ্টা করেছি কিন্তু কিছুই করতে পারি নাই। বর্তমান মাফিয়া জগতের এখন বড় লিডার জয়নাল আর পুলিশ কমিশনার সাহেব বাংলাদেশে আজ রাজ করছে। আমাদের আর কিছু করার নেই। আচ্ছা কালাম কোথায়? তাকে দেখতে পাচ্ছি না। কালাম তার ফ্যামিলির সাথে আছে, তাদেরকে অনেক দূরে পাঠানো হয়েছে। ফারুক ভাই কালামকে এগুলোর মধ্যে জড়াতে নিষেধ করেছে। ঠিক আছে সবই বুঝলাম। ফারুক ভাই কোথায় আছে? তার সাথে দেখা করতে হবে। ফারুক ভাই এখন মুন্সিগঞ্জে লুকিয়ে আছে, আমি এখানে এসেছি একলা। এছাড়া আমাদের সব লোকজনকে কিনে ফেলেছে জয়নাল। সিলেটে তুই যতটুকু ভালো কাজ করে গেছিস তার জন্য আমি এখনও টিকে আছি। সিলেটের অনেক মানুষও এখনও আমাদেরকে সম্মান করে। আমি এখানে এসেছিলাম শুধুমাত্র জয়নালকে খুন করতে। আচ্ছা বন্ধু চল এখন বাসায় যাই, বাসায় গিয়ে কথা হবে। আকাশ তুই সবাইকে নিয়ে চলে যা বাসায়, আমি আসছি ঘন্টাখানেক পর, আমার একটু কাজ আছে। কোথায় যাবি তুই? কোথাও যাওয়া হবে না, তুই আমার সাথে যাবি, আর তোকে কখনো একলা ছাড়বো না, কখনো ছাড়বো না। বন্ধু বোঝার চেষ্টা করো, আমার একটু পার্সোনাল কাজ আছে, তুই যা আমি আসছি, জাস্ট 1 ঘন্টার ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমার এই প্রাইভেট কারটা নিয়েছে, আর এই ধর পিস্তল, যেখানেই যাও সাবধানে, কিছু হলে আমাকে ফোন দিবে। ধন্যবাদ, আমি আসছি। তুই আমাকে ধন্যবাদ দিচ্ছিস? আরে ধন্যবাদ তো তোকে দেওয়া উচিত, তোর মতো একটা মানুষ হয় না, তোর জন্যই আজ আমরা প্রতিষ্ঠিত হয়েছি। আর কোনোদিন বলবি না ধন্যবাদ, নয়তো তোকে এখানে মেরে ফেলবো।
আরে আরে হয়েছে হয়েছে, যাই এখন। কিন্তু এ কি, সব জায়গায় দেখি পুলিশ গার্ড, কিভাবে ঢুকবো বাড়ির ভিতরে? আমাকে যে দেখা করতেই হবে সঞ্জিতার সাথে। তার সাথে কথা বলতে না পারলে আমার শান্তি হবে না। কেন সে মিতুকে মারতে চায় এগুলো আমাকে জানতে হবে। ভেতরে কেউ আছো? কোনো সারা শব্দ পাওয়া গেল না। ভেতরে কি কেউ আছো? কথা বলো না কেন? কে কে এখানে? আমি মাহমুদ। কোন মাহমুদ? আমি কোনো মাহমুদকে চিনি না, আপনি চলে যান। সঞ্জিদা, আমি চিনতে পারছো না আমাকে? আমি তোমার মাহমুদ। এত সুন্দর চেহারা ছিল যার, সে আজ এরকম। চোখের নিচে কালো হয়ে গেছে, শরীর একদম ভেঙে গিয়েছে, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, রুমটার অবস্থা একটু ভালো না। না সঞ্জিদা, তুই এরকম ছিল না। আমি ভুল করে ফেলেছি, অনেক বড়। প্লিজ আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ছাড়া বাঁচবো না মাহমুদ। সঞ্জিদা দেখো, আমি এবার সত্যি সত্যি তোমার কাছে চলে এসেছি, আর কোথাও যাব না। মাহমুদ, তুমি আমার সাথে কথা বলছো না কেন? জানো, সেই দিনকে আমি তোমাকে পারতে চাইনি, শুধু ভাইয়ের কথায় আমি এরকমটা করেছিলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তারপরে তোমাকে অনেক খোঁজাখুঁজি করেছি, কোথাও পাইনি। মাহমুদ, তুমি কি সত্যি এসেছো, নাকি আবারও চলে যাবে আগের বারের মতো? না রে পাগলি, আমি মরিনি, আমার কিচ্ছু হয়নি। দেখো আমি দিব্যি ভালো আছি। আমি জানি তুমি আবারও সত্যি সত্যি আসোনি, এইবারও তুমি চলে যাবে। যাও, চলে যাও, এখানে কে আসতে বলেছে তোমাকে? না রে পাগলি, আর কোথাও যাব না। আমি তোর, শুধু তোর। কথা দিলাম, তুই শুধু আমার। বিশ্বাসই করতে পারতেছি না, মাহমুদ এখনো বেঁচে আছে, যাকে কিনা নিজের হাতে খুন করেছি। এখন কোনো কথা নয়, চলো তোমাকে নিয়ে প্রথম হসপিটালে যাব। তোমার সুস্থ হতে হবে তো। ওই কে কে আমার মেয়েকে নিয়ে যাচ্ছ? আন্টি কেমন আছেন? ভালো আছি বাবা, তুমি আমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছ? আন্টি, এতদিন রুমের ভিতরে বন্দি থাকতে থাকতে মেয়েটা প্রায় শেষের দিকে, তাই তাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। আপনারা কিছু চিন্তা করবেন না, আমি ফিরে আসব। এই 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 আমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছ? তুমি কে? কে তুমি? আমাকে চিনতে কষ্ট হচ্ছে আপনার? আমার তো হাঁটা চলার ভাব দেখলে আপনি চিনে ফেলেন, সামনাসামনি দেখেও চিনতে পারছেন না। মাহমুদ, তুই তুই এখনো বেঁচে আছিস? তোকে আমি নিজের হাতে কবর দিয়ে আসলাম, আর তুই এখানে? এটা কি করে সম্ভব? এখন কথা বলার সময় নেই কমিশনার সাহেব, পরে এক সময় আসবো কথা বলতে। প্রথম হসপিটালে যেতে হবে। মাহমুদ কখন এসেছে? কিন্তু কিছুক্ষণ আগে এখানে এসে সানজিদাকে নিয়ে চলে গেল, আপনি দেখলেন কোথায়? এখনই গেটের সামনে দিয়ে নিয়ে গেল, আমি দেখতে পারি। জয়নাল কোথায়? জয়নাল বাড়িতে নাই। জয়নাল কোথায় জানলে ফোন করো। আমার মেয়েটাকে নিয়ে কোথায় গেল? তাড়াতাড়ি ফোন করো। সানজিদার আব্বু, তাড়াতাড়ি ফোন করো। আব্বু, আপনি চিন্তা করেন না, আমি দেখতেছি কোথায় নিয়ে গেছে মাহমুদদাকে। আমি এখনই খোঁজ লাগাচ্ছি। মাহমুদের কোনো ক্ষতি করেছে জয়নাল, তা না হলে কোথায় গেল মাহমুদ? ভালোই ভালো বলছি, মাহমুদ কোথায় বলে দে। তুই এখনো আমাকে ভালো করে চিনিস না। আমি আমার বন্ধুর জন্য কি করতে পারি তোর এখনো কোনো আইডিয়া নাই। বন্ধু আমার জীবন, তাড়াতাড়ি বল আমার বন্ধু কই, নয়তো কালই হবে তোর জীবনের শেষ দিন। আজ কি হবে জয়নালের সাথে আমার শেষ বোঝাপড়া। আমার বন্ধুকে কিডন্যাপ করেছে, জানে না আমি কি করতে পারি। আমি সব ধ্বংস করে ফেলবো। আকাশ, তুই ভালো করে জানিস আমি কি। আমার বোনকে ফিরিয়ে দে বলছি। আমার বোনের যদি কিছু হয়, আমি তোদের কাউকে ছাড়বো না। আপনাদের মেয়ে আমাদের কাছে নাই, আমরা জানি না কোথায় আছে, কিন্তু প্লিজ আমার বন্ধুকে ফিরিয়ে দিন। আমি বুঝতে পারতেছি আকাশ, তুমি ভালো কোথায় বুঝবি না। তোর সাথে দেখা হবে কাল যুদ্ধের মাঠে। আর এদিকে আমি সঞ্জিদাকে নিয়ে হসপিটালে আছি। মাহমুদ, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক অনেক, আর কখনো ছেড়ে যাব না তোমাকে। কথা দাও আমাকে আর কখনো ভুলে যাবে না, আমি তোমাকে ছাড়া মরেই যাব। আজকে তোমার অনেক সুন্দর লাগছে। যা দুষ্টু একটা, আমার লজ্জা করে না বুঝি? আহারে কত লজ্জা রে আমার বাবুটার। থাক, আর লজ্জা পেতে হবে না। এখন আমার মিষ্টিটা দিয়ে দাও, ঘুমাবো যে, অনেক রাত হয়ে গেছে। বিয়ের আগে এগুলো একদম না, যাও। তোমার কাছে যাওয়াটাই আমার ভুল হয়ে গেছে। এটা কি হলো? আমার দম বন্ধ হয়ে আসছিল, যদি মরে যাই। চুপ, একদম চুপ। একথা ভুলেও মুখে আনবি না। আমাকে ছেড়ে কোথায় যাবি? হ্যাঁ, আর কোনোদিন বলবি না, প্রমিস কর আমাকে। রাগ করছো কেন? আমি তো এমনিই বলছিলাম। ঠিক আছে, আর বলবো না কখনো।
আই লাভ ইউ বেবি। লাভ ইউ টু। এখন অনেক রাত হয়ে গেছে, জানাবার ঘুমাও। কালকে আমাদের ছেড়ে দেবে ডাক্তার, আমরা আবার যাব আমাদের নিজেদের বাড়ি। না, আমি এখন ঘুমাবো না, তোমার সাথে গল্প করব। এখন কোনো গল্প হবে না, এখন ঘুম, নয়তো খুব খারাপ হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব সময় আপনার কথা চলবে, আমার কথা চলবে না। ঠিক আছে, ঘুমাবো, আপনি সোফায় গিয়ে ঘুমান। মানে আমি সবাই ঘুমাবো কিভাবে? আর এই কয়দিন তো একসাথেই ছিলাম। হ্যাঁ হ্যাঁ, আজকে সোফায় ঘুমাতে হবে, আমার এখানে কোনো জায়গা হবে না। যা বলছি সেটা করেন, নয়তো আমি ঘুমাবো না। কি আর করার, ঠিক আছে তুমি ঘুমাও, আমি সবাই ঘুমাচ্ছি। শুয়ে শুয়ে চিন্তা করছি কি হচ্ছে। আমি কোনো খোঁজ খবর পাচ্ছি না, কারণ জানি না কি হবে। আজকের কতদিন ধরে বাড়িতে ফোন দিইনি, আর আকাশকে বলে এসেছি 1 ঘন্টা, আজকের 9 দিন হয়ে যায়। আকাশ কি ভাবছে? আমি এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। এই ওঠো না, আমাকে ছাড়ো, অনেক তো ঘুমালে, এবার আমাকে উঠতে দাও। ডিস্টার্ব করো না তো, আর একটু ঘুমাবো। আরে আমরা চলে যাব তো, অনেক বেলা হয়েছে, দেখছো সকাল 10টা বাজে। কি বলছো 10টা বাজে? আমাকে আগে বলনি কেন? আজকে আমরা চলে যাব, আমাদের জন্য অনেকে ওয়েট করছে। হ্যাঁ তাই তো, রাতে ঘুমোতে পারো না সোফায়, এর জন্য আমার এখানে এনেছি দেখে তোমার আর ঘুম ছাড়ছে না চোখ থেকে, কখন থেকে ডাকছি। হয়েছে হয়েছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমরা বের হব। ওকে, আমাকে 5 মিনিট সময় দাও, আমি রেডি হয়ে আসি। রাস্তায় বেরিয়ে দেখি কোনো গাড়ি ঘোড়া চলছে না। এই কি হয়েছে আজকের কি হরতাল? হ্যাঁ, আজকে হরতাল। আজকে আকাশ ভাইয়ের জয়নাল ভাইয়ের গ্রুপে অনেক বড় একটা ধামাকা হতে চলেছে। কি 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 বললে? কি হবে আজকের? আমি কিছু জানি না কি হবে, কিন্তু শুনতে পেয়েছি আজকে অনেক বড় ঝগড়া হবে 2 গ্রুপের মধ্যে। তুমি যা বলছো সব সত্যি তো? হ্যাঁ ভাই, আমি সব সত্যি বলছি। আমি কেন মিথ্যা বলবো? মিথ্যা বলে আমার কোনো লাভ নেই তো। কি হয়েছে, কি বললো ছেলেটি? জানি না, ছেলেটি বলল আজকের 2 গ্রুপে সংঘর্ষ হবে, অনেক বড় ধরনের। কিন্তু কেন, কি হয়েছে আবার? সবকিছু তো ঠিকঠাকই ছিল। আমার মনে হয় আমাদের খুঁজে না পেয়েই এগুলো হচ্ছে। মাহমুদ, তুমি কিছু একটা করো, আমার ভাইকে আমি হারাতে চাই না, আমার একমাত্র ভাই। সেটা ঠিক আছে, কিন্তু আমাকে মারতে চাই কেন জয়নাল? কই, সেই দিন তো আমি তোমাকে গুলি করেছিলাম, এরপর তো তোমার কোথাও খুঁজে পাইনি। সেদিনকার পর কয়েকবার আমাকে মারতে চেয়েছিল জয়নাল। কিছু তো একটা হয়েছে, আমাকে এগুলো সব জানতে হবে। মানে কি বলতে চাও তুমি? আমার ভাইয়া তোমাকে মারবে? কিন্তু কেন? জানি না কেন, কেন তোমার ভাই আমার পিছনে লাগছে, আমাকে দুনিয়া থেকে মুছে ফেলতে চাই। আমি জানি না আমার ভাই কি করছে, কিন্তু মাহমুদ তুমি আমার ভাইকে বাঁচাও। ঠিক আছে, তুমি এখান থেকে বাসায় চলে যাও, আমি দেখছি কি করা যায়। না, আমিও তোমার সাথে যাব, আমার সাথে করে নিয়ে যাও। না, তুমি এখন বাসায় যাবে, আমি দেখছি কি হয়েছে। হ্যালো রনি, কোথায় রে? কে? মাহমুদ ভাই, আপনি কোথায়? আপনাকে খুঁজে পাচ্ছি না কয়েকদিন যাবত। আপনাকে কি ধরে রেখেছে তারা? কি বলছো তুমি? আমাকে ধরবে? আমি ঠিক আছি। আচ্ছা বলো তো, আকাশ কোথায়? আকাশ ভাই আজকে জয়নালের সাথে দেখা করবে। আকাশ ভাই অনেক রেগে আছে। আচ্ছা কোথায় আছে সেটা বল। ওই গোডাউনে। এখন অনেক টেনশনে আছি, কি হবে কোথায় কিচ্ছু মাথায় ঢুকছে না। কি হচ্ছে, কি হলো? আমার যে আকাশের সাথে একান্ত কথা বলা দরকার, খুব এমার্জেন্সি। ওই জয়নাল, তুই কি করছিস? কি তুই জানিস না কোথায় হাত দিয়েছিস? মাহমুদ যদি একবার জানতে পারে তার মা বাবাকে এখানে নিয়ে এসেছি, তোদের কাউকে ছাড়বে না। এই আকাশ, কথা কম বল। আমার বোনকে ফেরত না পাওয়া পর্যন্ত কাউকে রেহাই দেব না। হ্যাঁ, মাফিয়া কিং, আজকে তোদের সবাইকে মেরে এখানে মাটি চাপা দিয়ে দেবো, কেউ জানতে পারবে না। কমিশনার, আমার ছেলেটাকে ফেরত দেয়, আমি আর কিছু চাই না, শুধুমাত্র মাহমুদকে চাই। ফারুক মাহমুদ কই আছে সেটা আমি জানি না, কিন্তু তোদের কাছে বন্দি আমার মেয়েকে ফেরত দে। এত সোজা আমাদের মেরে ফেলা? তুই কি ভেবে দেখেছিস আমরা এখানে এমনি এমনি এসে বসে আছি? তুই কি ভেবেছিস আকাশ তোদেরকে ছেড়ে দেব? আজকে তোরা কেউ বাঁচতে পারবি না। এই বাংলাদেশে রাজ করবো আমি, জাফর চৌধুরী। তোরা এত বোকা আমার আগে জানা ছিল না রে। আরে ওই মহিলাকে তো আমি আমার ঘরের রক্ষিতা হিসেবে রেখেছি। ওই মেয়েকে আমার চাই না। আমার মেন উদ্দেশ্য তোদেরকে মেরে বাংলাদেশে রাজ করব। তোদের হাত দিয়ে মেরেছি আমার আপন ছোট ভাইকে, আলতাফ চৌধুরীকে। সে ছিল আমার আপন ছোট ভাই। আকাশ, তুই মেরেছিস।
বাংলাদেশের যত নারী পাচারকারী, বোমাবাজি, চাঁদাবাজি সব স্মাগলিং আমার হাতে। আজ থেকে বাংলাদেশের কোনো মাঠে থাকবে না। আজ থেকে এই বাংলাদেশে কোনো মাঠ থাকবে না আর কেউ। রাজত্ব হবে আমার। যে আসবে সামনে এসে শেষ হয়ে যাবে। মির্জাফর চৌধুরী, আজকে আমি সবার সামনে। মানে কি বলতে চাচ্ছ আমাদের মেরে ফেলবে? ভালো হচ্ছে না, কিন্তু তুই এটার ফল পাবি। আমার ওসব মন যায় না। এতক্ষণে হয়তো তোরা বুঝে গেছিস আমাদের মেন উদ্দেশ্য কি। ওই কে কোথায় আছিস? ওদের দুজনকে বেঁধে রাখো।